হ্যালো ক্লাস। আজকের কেমিক্যাল বন্ডিংয়ের প্রবাবলি লেকচার 3 আজকের। তো আজকের লেকচার 3তে যেটা ডিসকাস করার কথা ছিল সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। তো এটার উপরে একটা কমপ্লিট ক্লাস হবে, একটু ধৈর্য ধরে দেখো কারণ লেকচারটা একটু বড় হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি হিডিং করে দিচ্ছি, ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। আচ্ছা, বলছে যখন একটা আয়নীয় যৌগ তৈরি হয় বা আয়নিক কম্পাউন্ড যখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়? একটা মেটাল যেটা আর একটা কি থাকে, একটা থাকে নন মেটাল। নন মেটালকে আমি এ দিয়ে লিখছি, মানে একটা থাকে ধাতু, একটা থাকে অধাতু। ধাতু কেমন থাকে? গ্যাসীয় ক্যাটায়ন ফর্মে, গ্যাসিয়াস ক্যাটায়ন ফর্মে, মানে অ্যানায়ন সেম গ্যাসিয়াস অ্যানায়ন ফর্মে, ঠিক আছে? তারা যখন একসাথে কম্বাইন করে তখন তারা যৌগ তৈরি করে, যেটা হচ্ছে আয়নীয় যৌগ, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে সলিড হয়। তাহলে আগেই বলেছি যে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন যখন, কেন তারা বন্ধন করে? কারণ তারা স্টেবিলিটি পাওয়ার জন্য বন্ধন করে। তারা গ্যাস ছিল, তারা সলিড হলো, এবং এই স্টেবিলিটি পাওয়ার জন্য তারা কিছু এনার্জি কি করে, যখন কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল তখন তারা কিছু এনার্জি রিলিজ করে, মানে কিছু এনার্জি তৈরি হয়। সেটাকে আমি লিখলাম ইউ দিয়ে, ঠিক আছে? এবারে বলছে যে যদি এই কম্পাউন্ডটা, যদি এই আয়নীয় যৌগটা 1 মোল তৈরি হয়, কি হলো? যদি এই আয়নীয় যৌগটা 1 মোল তৈরি হয় তখন যে এনার্জিটা রিলিজ হচ্ছে তাকে আমি বলছি ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। তাহলে কি হলো যে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন যুক্ত হয়ে যদি 1 মোল যৌগ তৈরি করে তখন যে পরিমাণ এনার্জি রিলিজ হয় তাকে বলা হয় এই কম্পাউন্ডটার ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। ক্লিয়ার? আচ্ছা, বাংলায় বলতে গেলে বলছে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 মোল ভরের আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। ক্লিয়ার? এবারে এই জালক শক্তিটা কতটা তৈরি হয়েছে বা কতটা শক্তি নির্গত হয়েছে সেটাকে পরিমাপ করতে হবে, কিন্তু এর পরিমাপের কোনো ডাইরেক্ট মেথড নেই এখনো অবধি। ল্যাটিস এনার্জি পরিমাপের আমরা কোনো ডিরেক্ট মেথড পাই না যে একদম একটা রিয়াকশান দেখেই আমি বলে দিতে পারি যে, বা কোনো যন্ত্রের সাহায্যে মেজার করতে পারি যে ল্যাটিস এনার্জি কত, সেটা আমি করতে পারি, ঠিক আছে? তার জন্য কিছু ইনডিরেক্ট প্রসেস আছে, সেগুলো আমাকে আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি ল্যাটিস এনার্জিটা কার কার উপর ডিপেন্ড করে। তাহলে আমি একটা হিডিং করছি, ধরো এর আসে স্থায়িত্ব নির্ণয়ে ল্যাটিস শক্তির ভূমিকা বা ল্যাটিস শক্তি কার কার উপর নির্ভর করে সেটাও একটুখানি জানতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি দেখছি যে এই গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়নটা একসাথে যুক্ত হয়ে একটা ল্যাটিস তৈরি করলো, যে ল্যাটিস থেকে আমার কিছুটা এনার্জি রিলিজ হয়ে গেল, এটা তৈরি করতে গিয়ে কিছুটা এনার্জি রিলিজ হয়ে গেল। আচ্ছা, যত বেশি এনার্জি রিলিজ হবে, মানে ইউ এর মান যত বেশি হবে তত কি হবে, এই যে ল্যাটিসটা তত স্ট্রং হবে বা তত শক্তিশালী হবে, বা এদের মধ্যে বন্ধন তত দৃঢ় হবে,
বন্ড খুব স্ট্রং হবে। অপরপক্ষে উল্টো দিক থেকে বলতে হবে যে এই কম্পাউন্ডটাকে ভাঙতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হবে। সেটাও একটা ল্যাটিস এনার্জি সংজ্ঞা হতে পারে, যে একটা কম্পাউন্ডকে ভাঙতে যে পরিমাণ এনার্জি দিতে হয় যার ফলে একটা গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি হতে পারে, তাকেও ল্যাটিস শক্তি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বলছে ল্যাটিস শক্তি ডিপেন্ডেন্স অফ ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিকে আমি চিহ্নিত করছি ইউ দিয়ে। প্রথম নম্বর পয়েন্ট বলছে যে ল্যাটিস এনার্জি নির্ভর করে যে যৌগটা তৈরি হয়েছে, সে যৌগ তৈরি করতে যে যে আয়ন অংশগ্রহণ করেছে সেই আয়নের চার্জের গুণফলের উপর। মানে যদি এম প্লাস আয়নের চার্জ হয় জেড প্লাস, আর এ মাইনাস, আমি জেড প্লাস নিচে লিখলাম, আর এ মাইনাস আয়নের চার্জ হয় জেড মাইনাস, তাহলে ল্যাটিস এনার্জিটা ইজ প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস। বোঝা গেল? ল্যাটিস এনার্জিটা প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস। এই জেড প্লাস জেড মাইনাসটা কি? এরা হচ্ছে, আমি মড অফ জেড লিখে দিলাম একদম জেনারেল ভাবে, ঠিক আছে? এটা হচ্ছে চার্জ অফ আয়নস। যদি জেড প্লাস হয় তাহলে চার্জ অফ ক্যাটায়ন, যদি জেড মাইনাস হয় তাহলে চার্জ অফ অ্যানায়ন বা আধান। ঠিক আছে, আধান, ক্যাটায়নের আধান বা অ্যানায়নের আধান। নেক্সট বলছে, আচ্ছা এর উপরে কিছু একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল বলছে, ধরো আমি নিয়েছি ক্যালসিয়াম অক্সাইড আর নিয়েছি NaF। তাহলে এই দুটোর মধ্যে যদি বলা হয় যে কার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এর ক্ষেত্রে তুমি বলতে পারো চার্জের, আমি চার্জটা শিখেছি তো চার্জের উপরে বলতে পারো। দেখো ক্যালসিয়ামের চার্জ কত এখানে? +2। অক্সিজেনের চার্জ কত? -2। তাহলে দুটোকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে? আর এর ক্ষেত্রে কত হচ্ছে? +1 সোডিয়ামের চার্জ, আর এর ক্ষেত্রে -1। কেন হচ্ছে? এটা ভাঙলে কি হবে? Ca2+ প্লাস O2-, এটা ভাঙলে Na+ আর F-। তাহলে এর চার্জ +2 -2 আর এর +1 -1। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এর ক্ষেত্রে চার্জের গুণফল বা চার্জের মাল্টিপ্লিকেশন করলে এর ক্ষেত্রে বেশি হচ্ছে। তাই ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জি বেশি হবে সোডিয়াম ফ্লুরাইডের থেকে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট যেটা বলছে যে ল্যাটিস এনার্জিটা সেটা ডিপেন্ড করছে দুটো আয়ন, মানে তোমার M+ আর A-, এই দুটো আয়নের মধ্যে যে মানে কম্পাউন্ড যখন ফর্ম করলো তখন এই দুটো আয়নের মধ্যে যেটুকু ডিস্টেন্স তার বর্গের সমানুপাতিক, মানে 1/, আমি লিখতে পারি R+ R-। আর প্লাসটা কি? আর প্লাসটা হচ্ছে এই M+ এর রেডিয়াস, আর A-টা হচ্ছে এই R-টা হচ্ছে এই অ্যানায়নের রেডিয়াস। তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে? R+ প্লাস R-। ঠিক আছে, তাহলে U ইজ প্রপোর্শনাল টু 1/R+ প্লাস R-। মানে কি? ল্যাটিস এনার্জি হচ্ছে আয়নগুলির মধ্যেকার দূরত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটোকে যদি, আচ্ছা এখান থেকে কিছু এক্সাম্পল করা যায়। যেমন ধরো আমি যদি এখানে বলি যে পটাশিয়াম ফ্লোরাইড আর পটাশিয়াম আয়োডাইড, দুটোর মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি? ক্লিয়ারলি ক্যাটায়ন সেম, পটাশিয়াম সেম, অ্যানায়নটা ডিফারেন্ট, ফ্লোরিন আর আয়োডিন। এবার দেখো তুমি পিরিয়ড টেবিল থেকে উপর থেকে যদি নিচে নামো তাহলে কি হবে? সাইজ ইনক্রিজ করে, উপরে ফ্লোরিন আছে, তাহলে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আয়োডিনের সাইজ অফ আয়োডিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন। যেহেতু আয়োডিনের সাইজ বেশি হচ্ছে ফ্লোরিনের থেকে, সেহেতু এই দুটোর মধ্যে ডিস্টেন্স বেশি আর এই দুটোর মধ্যে ডিস্টেন্স কম, যার ফলে ল্যাটিস এনার্জি কার বেশি হবে?
যার ডিস্টেন্স বেশি তার কি বলা হয়েছে, ব্যস্তানুপাতি। এর মধ্যে ডিস্টেন্স বেশি মানে এর ল্যাটিস এনার্জি কম, এর মধ্যে ডিস্টেন্স কম মানে এর ল্যাটিস এনার্জি বেশি, কারণ কি, ব্যস্তানুপাতি। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমি করাবো, আচ্ছা এখান থেকে একটা ডেটা দেওয়া যায়, মানে তোমার কত কিলোজুল হচ্ছে দেওয়া যায়, বাট আমি সেটা দিচ্ছি না, জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে, ধরো আমি দুটোকে কম্বাইন করে বলছি, ধরো কিছু এক্সাম্পল করা যাক। যেমন আমি বলছি ধরো লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড আর সিজিয়াম ফ্লোরাইড। এবার তোমরা বলো যে কার ল্যাটিস এনার্জি বেশি হবে। দেখো এখানে কি করে ডিপেন্ড করবে, অ্যানায়ন সেম, চার্জও সেম, Li প্লাস, Na প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, সবার ক্ষেত্রে চার্জ +1 ক্যাটায়নদের ক্ষেত্রে, আর অ্যানায়নের ক্ষেত্রে -1। ঠিক আছে, তাহলে চার্জ সেম, চার্জ ফ্যাক্টর এখানে ডিপেন্ড করছে না। তাহলে এখানে কি ডিপেন্ড করবে, সাইজ ফ্যাক্টর ডিপেন্ড করবে, কার আকার বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে সব থেকে ছোট কোনটা, দেখো এগুলো হচ্ছে কি একই গ্রুপে আছে, লিথিয়াম উপরে আছে, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। তাহলে সাইজ ফ্যাক্টর ডিপেন্ড করছে, সব থেকে বেশি সাইজ কার, সব থেকে বড় কোনটা, সিজিয়াম, সবার নিচে আছে, তার উপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। তাহলে যদি সাইজ যদি বেশি হয় তাহলে এর রেডিয়াস বেশি, আর যদি এর রেডিয়াস বেশি হয় তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব বেশি হবে। তাহলে সব থেকে দূরত্ব বেশি কার, সিজিয়াম ফ্লোরাইড, তারপরে রুবিডিয়াম ফ্লোরাইড, তারপরে পটাশিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড। এখন তুমি এই রুল থেকে কি জেনেছো, যে ল্যাটিস এনার্জি দূরত্বের ব্যস্তানুপাতি। তাহলে এটার যদি দুটো আয়নের মধ্যে দূরত্ব বেশি হয় তাহলে ল্যাটিস এনার্জি সব থেকে কম কার হবে, এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর। তার মানে কেন হলো, যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কম, এটা গ্রুপে উপরে আছে, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কম মানে তার, যেহেতু ইউ ইজ প্রপোর্শনাল টু 1/r1 + r2, তাই কি হবে, ল্যাটিস এনার্জি সব থেকে এর বেশি। ক্লিয়ার? আচ্ছা আরেকটা এক্সাম্পল, আচ্ছা আরেকটা এক্সাম্পল করি, ধরো NaF MgF2 AlF3। ঠিক আছে, এবার বলো তিনটের মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি হবে, একটু চিন্তা করো, তিনটের মধ্যে ল্যাটিস এনার্জি কার বেশি হবে। আচ্ছা আমি বলি, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা দেখো সেম পিরিয়ড এলিমেন্ট, তাই তো, এরা সেম পিরিয়ড এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্ট এরা। এবারে আমি কি বলেছিলাম, যে একই পিরিয়ডে তুমি যদি মুভ করো তাহলে সাইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না, বাট তুমি যদি গ্রুপ ওয়াইজ মুভ করো, পিরিয়ড মানে এই দিকটা, একই পিরিয়ডে মুভ করলে সাইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না নেবারিং অ্যাটমের, বাট তুমি যদি গ্রুপে মুভ করো তাহলে সাইজ প্রচণ্ড চেঞ্জ হয়, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। তাহলে এরা একই পিরিয়ডে যেহেতু আছে এদের সাইজ খুব একটা চেঞ্জ করছে না, মানে সাইজ ফ্যাক্টরটা ম্যাটার করছে না। আচ্ছা অ্যানায়ন তো সেম, ফ্লোরিন, তাহলে এরও কোনো সাইজের কোনো গল্প নেই। এবার চার্জে আসে, দেখো সোডিয়াম এখানে কি আছে, Na প্লাস F মাইনাস, মানে এর চার্জ হচ্ছে 1, এর ক্ষেত্রে Mg2 প্লাস মানে চার্জ হচ্ছে 2, এর ক্ষেত্রে Al3 প্লাস মানে চার্জ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে চার্জ ফ্যাক্টরটা ডিপেন্ড করছে। তাহলে এই ফর্মুলা থেকে কী পেয়েছিলাম আগে, U ইজ প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস। ঠিক আছে, তাহলে যেহেতু চার্জ যেহেতু বেশি, প্রপোর্শনালিটি কি বলছে, ল্যাটিস এনার্জি কার বেশি হবে, এটার বেশি হবে, তাহলে এবারে আমি দুটো যে ফর্মুলা পেয়েছি না, U প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস, আর কি পেয়েছি, U ইজ প্রপোর্শনাল টু 1/r1 + r, দুটোকে আমি কম্বাইন করে দিই, কীরকম হবে, তাহলে U তখন হবে U ইজ প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস বাই r প্লাস r মাইনাস, তাই তো।
জেড প্লাস জেড মাইনাস বাই আর প্লাস প্লাস আর মাইনাস। এবারে এটাকে তুমি যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি তুলে দাও তাহলে কি আসবে, ইউ ইকুয়াল টু এটা কে নিয়ে চলে আসো, কে ইন্টু জেড প্লাস জেড মাইনাস বাই আর প্লাস প্লাস আর মাইনাস। এটা ল্যাটিস এনার্জির ফর্মুলা, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবার একটা ট্রিকি কোশ্চেন দিই, দেখা যাক কেমন উত্তর দাও তোমরা। আমি দিলাম ধরো দিলাম NaF আর দিলাম MgCl2। ঠিক আছে, NaF দিলাম MgCl2, দুটোর মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি হবে? এটা একটু চিন্তা ভাবনা করে বলো। দেখো প্রথমে আমি তাহলে কি, প্রথমে চার্জ ফ্যাক্টরটা দেখি। সোডিয়ামের চার্জ কত? +1, ম্যাগনেসিয়ামের +2, এর ক্ষেত্রে ফ্লোরিনের চার্জ -1, ক্লোরিনের চার্জ -2। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম সেম পিরিয়ড এলিমেন্ট, তাহলে সাইজ ডাজ নট ম্যাটার। বাট ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন এরা তো আর সেম পিরিয়ড না, এরা সেম গ্রুপিং, ফ্লোরিনের নিচে ক্লোরিন আছে। তাহলে যদি আমি সাইজ বলি, সোডিয়াম ম্যাগনেসিয়াম ম্যাটার করছে না, একই পিরিয়ডে আছে, বাট ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন। আবার যদি আমি চার্জ বলি, তাহলে Mg2+ ইজ গ্রেটার দেন Na+। তাহলে যদি সাইজ ফ্যাক্টরকে আমি দেখি, তাহলে কি এর সাইজ বড়, এর সাইজ বড় মানে এর ল্যাটিস এনার্জি কম, কারণ ল্যাটিস এনার্জি কি সাইজের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এর ল্যাটিস এনার্জি কম। আবার যদি আমি চার্জ ফ্যাক্টর দেখি, তাহলে এর চার্জ বেশি, তাহলে এর ল্যাটিস, এর যদি চার্জ বেশি হয়ে যায় তাহলে কী হবে, এর ল্যাটিস এনার্জি বেশি হয়ে যাবে, তাই তো? তাহলে এবার কী করব, দুটো কাউন্টার ফ্যাক্টর আসছে। যদি কোয়েশ্চেন এরকম নিট জয়েন্ট এরকম অনেক কোয়েশ্চেন আসবে, এরকমভাবে ট্রিকি কোয়েশ্চেন দেবে, যদি কোয়েশ্চেনে এরম কোনো কনফিউশন চলে আসে, তখন অলওয়েজ বলবে চার্জ ডমিনেটস। এরম কোশ্চেনে সবসময় চার্জটাকে প্রাধান্য দেবে, যার চার্জ বেশি তার ল্যাটিস এনার্জি বেশি। তাহলে MgCl2 is greater than NaF for lattice energy. U of MgCl2 is greater than U of NaF. Clear? ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছি যে ল্যাটিস এনার্জি। আমি বলেছি ল্যাটিস এনার্জি কি, ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি মেজার করা যায় না, ইনডাইরেক্ট প্রসেসে ল্যাটিস এনার্জিটাকে মেজার করতে হবে। ঠিক আছে, এই ইনডাইরেক্ট প্রসেসে মেজার করার জন্য একটা ফর্মুলা দিয়েছিল, যেটাকে বলা হয় বর্ন-ল্যান্ডে ইকুয়েশন। সেখানে কি বলেছে, জাস্ট এটা খুব একটা বেশি ডিটেলসে 12-এ নেই, বা 11-12-এ এইসব জিনিসগুলো খুব একটা ডিটেলসে নেই, বা জয়েন্টের সিলেবাসও এত ডিটেলসে আসে না। আমি জাস্ট ফর্মুলাটা তোমাকে দেখাচ্ছি কীভাবে ফর্মুলাটা আসে, ওর পরে কিছু ম্যাথমেটিক্স তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, জিনিসটা হচ্ছে বর্ন-ল্যান্ডে ইকুয়েশন। জিনিসটা কি, সেটা হচ্ছে বলছে ইউ মানে ল্যাটিস এনার্জি সমান মাইনাস অফ এ ই স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস ক্যাপিটাল N বাই আর 1 মাইনাস 1/n। অনেক টার্ম আছে যেখানে এগুলো হচ্ছে আননোন, তাহলে টার্মগুলোকে এক্সপ্লেন করি। ইউটা কি, ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। আচ্ছা এবারে এ জিনিসটা, এটাকে বলা হচ্ছে ম্যাডেলাং কনস্ট্যান্ট। কি, ম্যাডেলাং কনস্ট্যান্ট। ঠিক আছে, ম্যাডেলাং কনস্ট্যান্ট। এই এটা ডিপেন্ড করে কার উপরে, এ ডিপেন্ড করে, এ নির্ভর করে বা ডিপেন্ডস অন দ্য জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট
অফ আয়ন্স। মানে কি, ধরো একটা ক্রিস্টাল আছে বা একটা কেলাস আছে, একটা ল্যাটিস আছে, যে ল্যাটিসে আয়নগুলো কোন শেপে আছে, কোন জ্যামিতিক গঠনে আছে, তার উপর ডিপেন্ড করে এর মান নির্ধারণ করা হয়। এগুলো ডিটেলসে এখন পড়ার কোনো দরকার নেই, এগুলো তোমাদের সিলেবাসে নেই। যখন অনার্সে যাবে তখন এগুলো ইন ডিটেলস পড়তে পারবে, ঠিক আছে? আচ্ছা, এনটা, এই যে এন, আরেকটা ফ্যাক্টর আছে এন, এনটাকে বলা হচ্ছে বন্ড এক্সপোনেন্ট। কি বলা হচ্ছে? বন্ড এক্সপোনেন্ট। এর জেনারেলি এর মান হয় এন ইকুয়ালস টু জেনারেলি হয় 9। আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে এন ইকুয়ালস টু জেনারেলি হয় 9, ঠিক আছে? আচ্ছা, আর কি টার্ম আননোন দেখতে পাচ্ছ? জেড প্লাস ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইটা কি? ইলেকট্রনের আধান বা চার্জ, ইলেকট্রন চার্জ বা ইলেকট্রনিক আধান, ঠিক আছে? আচ্ছা, আরটা কি? আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু আয়ন্স, মানে দুটো আয়নের মধ্যে দূরত্ব। তাহলে আমি লিখে দিচ্ছি ডিস্টেন্স বিটুইন টু আয়ন্স, বা দুটো আয়নের মধ্যে দূরত্ব, ঠিক আছে? আর ক্যাপিটাল এনটা কি? এই যে ক্যাপিটাল এন, এটা হচ্ছে কি জানো সবাই নিশ্চয়ই, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? আর জেড প্লাস আর জেড মাইনাস কি? জেড প্লাসটা হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, ক্যাটায়নে কতটা চার্জ আছে, আর জেড মাইনাসটা হচ্ছে চার্জ অফ অ্যানায়ন। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা থেকে তোমরা ল্যাটিস এনার্জি বের করা যেতে পারে। বাট যেটা আসলভাবে ল্যাটিস এনার্জি বের করতে হয়, যেটা কোনো একটা রিয়াকশান থেকে, রিয়াকশান স্টাডি করে, এটা কি, এটা হচ্ছে তোমার কোনো একটা কম্পাউন্ড থেকে তুমি থিওরিটিক্যালি তুমি এইভাবে বের করতে পারবে। একটা কম্পাউন্ড থেকে ধরো NaCl আছে, তাহলে NaCl এর ক্ষেত্রে আমি এ জানলাম, ই তো আমার জানা আছে ইলেকট্রনের চার্জ, জেড প্লাস জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, জেড প্লাস জেড মাইনাস, অ্যাভোগাড্রো নাম্বার জানা আছে, ডিস্টেন্স আমি বের করে ফেলবো দেখে স্টাডি করে, আর এনটা আমি 9 ধরে নেবো, জেনারেলি 9 ধরে নিয়ে আমি ল্যাটিস এনার্জিটা বের করতে পারবো, ঠিক আছে? এটা কোনো একটা কম্পাউন্ড স্টাডি করে। বাট যদি তোমাকে ইনডাইরেক্টলি বের করতে হয়, তুমি ইনডাইরেক্টলি বের করতে চাও ল্যাটিস এনার্জি, কারণ এটা কি ইনডাইরেক্টলি ভাবে বের করা হয় ল্যাটিস এনার্জি, তাই তো? এর ডাইরেক্ট কোনো মেথড নেই। তাহলে সেটা কীভাবে তুমি বের করবে? তার জন্য একটা বিশেষ প্রসেস আছে, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত, সেটাকে বলা হচ্ছে বর্ন হেভার সাইকেল, ঠিক আছে? কি বলা হচ্ছে? বর্ন হেভার সাইকেল। দেখো ল্যাটিস এনার্জি কিন্তু ডাইরেক্ট মেজার করা যায় না, যেটা আমি আগে যেটা দেখালাম বর্ন ল্যান্ড ইকুয়েশন, ওটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ব্যাপার। তুমি থিওরিটিক্যালি তুমি যদি এইসব করতে পারো ঠিক করে, তাহলে তুমি বের করতে পারো, বাট তার মান সবসময় কিন্তু ঠিক আসে না। তাই আমাদের ইনডাইরেক্ট প্রসেসে নিয়ে যেতে হয়। ল্যাটিস এনার্জি বের করার জন্য আমরা একটা ইনডাইরেক্ট প্রসেস ফলো করি, এটাকে বলা হচ্ছে বর্ন হ্যাভার সাইকেল, ঠিক আছে? আচ্ছা, এইটা জানার জন্য আমাকে কিছু এনার্জি টার্মকে জানতে হবে, কিছু এনার্জি টার্ম জেনে নিতে হবে। তাহলে আমি লিখে ফেলি এনার্জি টার্মস ইনভলভ। ধরো একটা গ্যাসীয় ক্যাটায়ন আছে আর একটা গ্যাসীয় অ্যানায়ন আছে, তারা কি তৈরি করছে? তারা তৈরি করছে Na সলিড। কি বেরোচ্ছে সেখান থেকে? বেরোচ্ছে ল্যাটিস এনার্জি। এখানে তাহলে কি বেরোয়? ল্যাটিস এনার্জি, যেটা আমি লিখলাম, বা ল্যাটিস এনথালপি বলতে পারি, যাকে আমি লিখছি, আমি ইউ দিয়ে ডিনোট করেছিলাম, এখানে আমি লিখছি ডেল্টা এইচ এল, মানে হিট অফ ল্যাটিস এনার্জি। তাহলে দেখো ল্যাটিস এনার্জি কি হচ্ছে? ক্যাটায়ন এবং অ্যানায়ন জয়েন করছে, কম্বাইন করছে, দিয়ে কম্পাউন্ড তৈরি করছে, তৈরি করে এনার্জি রিলিজ করছে। কত মোল কম্পাউন্ড? 1 মোল কম্পাউন্ড তৈরি করতে হবে। 1 মোল কম্পাউন্ড তৈরি করতে গিয়ে সে এনার্জি রিলিজ করছে, সেই রিলিজ যে করছে এনার্জিটা, সেটা কি হচ্ছে? ল্যাটিস এনার্জি। তাহলে এনার্জি যদি কোনো সিস্টেম থেকে রিলিজ হয়, তখন তার সাইন কি হয়? নেগেটিভ। তাহলে ল্যাটিস এনার্জি কি বলবো? সেটা হচ্ছে ল্যাটিস এনার্জির সাইনটা হচ্ছে নেগেটিভ, কারণ এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটা যে হলো, এর হওয়ার পিছনে কারণটা কি? আরে আগে তো আমাকে M প্লাসটা তৈরি করতে হবে। কীভাবে তৈরি হচ্ছে? ধরো
এম গ্যাস ফর্মে আছে, সেখান থেকে তৈরি হচ্ছে এম প্লাস গ্যাস প্লাস ইলেকট্রন। কিভাবে হয় এটা? কারণ আমি এই এম গ্যাসিয়াসটাকে, এই ধাতুর গ্যাসিয়াস ফর্মকে, গ্যাসীয় অবস্থায় আমি তাকে কী করেছি, তাকে আমি বাইরে থেকে এনার্জি দিয়েছি। যেই বাইরে থেকে এনার্জি দিয়েছি সে কী করেছে, একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে। তাহলে আমাকে এনার্জি দিতে হয়েছে, তাই তো? আমাকে এনার্জি দিতে হয়েছে, তারপরে সে ইলেকট্রন ছেড়েছে, তাই তো? আচ্ছা, তখন তাহলে এই এনার্জিটিকে আমি কী বলবো? আয়োনাইজেশন এনার্জি। কি? আয়োনাইজেশন এনার্জি, তাই তো? আয়োনাইজেশন এনার্জি। তাহলে এর ডেফিনেশন কী ছিল? বাংলায় নিশ্চয়ই পড়েছো যে কোনো একটা গ্যাসীয় পরমাণু থেকে তার সর্ববহিস্থ কক্ষপথের সবথেকে লুজলি বাউন্ড ইলেকট্রনকে বের করতে গেলে এবং তাকে একটি পজিটিভ গ্যাসীয় আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে আমরা বলছি আয়নীভবন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম আ gaseous cation ion, ground state gaseous cation ion is called ionization energy. From what? From its gaseous state. From its gaseous state. ঠিক আছে? তাহলে গ্যাসিয়াস স্টেটে আমাকে একটা গ্যাসিয়াস ক্যাটায়ন তৈরি করতে হবে। একটা গ্যাসিয়াস স্টেটে কোনো একটা ধরো অ্যাটম আছে, তার এটা হয়তো গ্রাউন্ড স্টেটে আছে, এখান থেকে আমাকে এনার্জি দিতে হবে, দিয়ে একটা আমাকে গ্যাসিয়াস ক্যাটায়ন তৈরি করতে হবে। সেই গ্যাসিয়াস ক্যাটায়নটা তৈরি করার জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে তাকে বলা হয় আয়নীভবন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে? নেক্সট দেখো, অ্যানায়ন মানে একটা তখন নন মেটাল, যেটা হচ্ছে এ, সেটাও গ্যাসিয়াস ফর্মে আছে, সেটাও আছে গ্রাউন্ড স্টেটে। এখান থেকে আমাকে তৈরি করতে হবে এ মাইনাস গ্যাস, মানে কি একটা গ্যাসীয় অ্যানায়ন তৈরি করতে হবে। তাহলে গ্যাসীয় অ্যানায়ন যদি তৈরি করতে হয় কী করতে হবে? তাহলে এখানেও আমাকে কিছু এনার্জি দিতে হবে বা কিছু ইলেকট্রন, ভুল বলা হলো, আমাকে বাইরে থেকে ইলেকট্রন দিতে হবে। তাহলে এই গ্যাসটাকে গ্যাসিয়াস ফর্মে আমাকে বাইরে থেকে একটা ইলেকট্রন দিতে হবে। এই পরমাণুর গ্যাসিয়াস ফর্মে আমাকে বাইরে থেকে একটা ইলেকট্রন দিতে হবে। আর যদি আমি বাইরে থেকে একটা ইলেকট্রন দিই তাহলে সে এ মাইনাস তৈরি হচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে। স্টেবিলিটি পাওয়া মানে কি, সে কিছু এনার্জি রিলিজ করে দেবে, যেটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। কি বলা হচ্ছে একে? ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি কী হচ্ছে তাহলে? যে একটা গ্যাসিয়াস কোনো একটা পরমাণুকে আমি বাইরে থেকে ইলেকট্রন দিয়েছি, ইলেকট্রন দিয়ে তাকে একটা গ্যাসিয়াস অ্যানায়নে তৈরি করার জন্য, তৈরি করতে গেলে যে পরিমাণ এনার্জি আমার রিলিজ হয়ে যাচ্ছে বা নির্গত হয়ে যাচ্ছে তাকে কি বলা হচ্ছে? ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? এবার আমাকে একটা টার্ম জানতে হবে। ধরো একটা মেটাল আছে আর একটা নন মেটাল আছে, সেখান থেকে তৈরি হয়েছে দিস। ঠিক আছে? এবারে এখানে একটা এনার্জি টার্ম আসছে, এটাকে বলা হচ্ছে যে, এটা একটু ভালো করে শুনে রাখো, বলছে অ্যামাউন্ট অফ হিট রিলিজড when 1 mole of compound is formed from its element in pure and stable state. জিনিসটা কি হলো? যে আমি একটা 1 মোল একটা কম্পাউন্ড তৈরি করব এলিমেন্ট থেকে। সেই এলিমেন্টগুলো কেমন হতে হবে? এলিমেন্টগুলো তাদের পিওর এবং স্টেবল, সুস্থিতভাবে তারা যেভাবে পরিবেশে থাকে। ধরো আমার ক্যালসিয়াম সলিডেই পরিবেশে পাওয়া যায়, তাহলে আমাকে ক্যালসিয়াম নিতে হবে সলিডেই। ধরো অক্সিজেন, আমাকে অক্সিজেনটা পাওয়া যায় আমার গ্যাসিয়াসেই পাওয়া যায়, তাহলে আমাকে নিতে হবে অক্সিজেন, এবং তাদেরকে ফর্ম করিয়ে আমাকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি NaCl বলছি, ঠিক আছে? তাহলে Na নর্মালিতে কীভাবে থাকে? সলিড। ঠিক আছে? ক্লোরিন কীভাবে থাকে? এইভাবে। ক্লোরিন গ্যাস, নর্মালি কীভাবে থাকে? গ্যাস। এখান থেকে যদি 1 মোল NaCl তৈরি হয়, তাহলে 1 মোল করতে গেলে এখানে হাফ দিতে হবে, তাহলে এটা কি? সলিড।
মানে দেখো NaCl এটা নর্মালি সলিড থাকে পিওর অ্যান্ড স্টেবল স্টেটে, ঠিক আছে? সেটা কোথা থেকে তৈরি হচ্ছে? সোডিয়াম আর ক্লোরিন থেকে। যে সোডিয়াম আর ক্লোরিন তারা তাদের পিওর এবং স্টেবল স্টেটে আছে। সোডিয়াম সলিড কঠিন অবস্থাতেই থাকে আর ক্লোরিন গ্যাসীয় অবস্থাতেই থাকে, ঠিক আছে? যার ফলে এরা এইভাবে মিক্সিং করে 1 মোল NaCl তৈরি করছে। তখন যে এনার্জিটা রিলিজ হবে সেটাকে বলা হয় ডেল্টা এইচ এফ বা ফরমেশন এনথালপি। কি বলা হচ্ছে তাকে? ফরমেশন এনথালপি বা গঠন তাপ, বাংলায় বলা হয় গঠন তাপ। দেখো আমি ইংলিশটা কেন প্রায়োরিটি দিচ্ছি, কারণ তোমরা যখন জয়েন্টে যাবে বা যখন নিটে বসবে তখন ওখানে ইংলিশটা অনেকটা ম্যাটার করে। আমি তো শুধুমাত্র 11-12কে পড়াচ্ছি না, আমি তোমাদের জয়েন্ট নিটের জন্য প্রিপেয়ার করার চেষ্টা করছি। তো ইংলিশ টার্মটা ইন ফিউচার তোমাদের প্রচণ্ড কাজে লাগবে। বাংলা অবশ্যই লাগবে এখনকার জন্য, বাট ইংলিশ টার্মটার উপরে গুরুত্ব দাও সবসময়, ঠিক আছে? যে ইংলিশ টার্মটা প্রচণ্ড কাজে লাগবে ইন ফিউচার। হ্যাঁ, যখন কোনো কম্পারেটিভ এক্সাম যখন অ্যাটেন্ড করতে যাবে তখন ওখানে কিন্তু ইংলিশ টার্মটাই বেশি দেখা হয়, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি এনার্জি টার্মগুলোকে এক্সপ্লেন করলাম। নেক্সট আমি এবার বের করবো আমার কি মোটিভ হবে। আমার মোটিভ হবে ল্যাটিস এনার্জিটাকে বের করা। ধরো আমি একটা এই রিয়াকশানটা নিচ্ছি, একটা টিপিক্যাল রিয়াকশান নিচ্ছি। ধরো আমার আছে সোডিয়াম সলিডে প্লাস আমি এই রিয়াকশানটা লিখছি হাফ Cl2 গ্যাস। সেখান থেকে তৈরি করছে 1 মোল NaCl। তাহলে এরকম যদি কন্ডিশন হয় যে সোডিয়াম তার পিওর অ্যান্ড স্টেবল স্টেটে আছে, ক্লোরিন তার পিওর অ্যান্ড স্টেবল স্টেটে আছে, সেখান থেকে 1 মোল একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, তাহলে এইখানে যে এনার্জিটা রিলিজ হবে তাকে কি বলবো আমরা? ফরমেশন এনথালপি। এক্ষুনি বলেছি ফরমেশন এনথালপি, মানে এটা কি হবে? আমি এখানে লিখে দিচ্ছি ডেল্টা এইচ এফ। তাহলে এখান থেকে যে এনার্জি রিলিজ হচ্ছে সেটা কি? ফরমেশন এনার্জি। তাহলে এনার্জি কি রিলিজ হচ্ছে, তার মানে এটা কি নেগেটিভ, তাই তো? আচ্ছা, এবারে দেখো ডাইরেক্ট তো এইভাবে রিয়াক্ট হয় না। এই রিয়াকশনটা করার জন্য কি করতে হবে? এদেরকে এদের গ্যাসিয়াস ক্যাটায়নে আসতে হবে, একে এর গ্যাসিয়াস অ্যানায়নে আসতে হবে, তারপর কম্বাইন করে আমি যখন যাব তখন আমি ল্যাটিস এনার্জিটা পাবো। তাহলে আমি সেই স্টেপটা করছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে সলিড ছিল, সলিড থেকে আমাকে কি করতে হবে? দেখো যদি ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করতে হয় তাহলে তাকে সবসময় গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে একে আগে আমি গ্যাসিয়াস ফর্মে নিয়েছি, তাহলে একে আমি করে দিলাম Na গ্যাস। সলিড থেকে গ্যাসে যেতে গেলে যে পরিমাণ এনার্জিটা দিতে হয় তার নামটা হচ্ছে সাবলিমেশন এনার্জি, SE। কি হলো? এর নামটা হচ্ছে সাবলিমেশন এনার্জি। তাহলে কি হলো? সোডিয়াম সলিড থেকে গ্যাসে যেতে গেলে কি এনার্জি দিতে হয়? সাবলিমেশন এনার্জি। নেক্সট গ্যাস তৈরি হয়ে গেছে, এবারে কি আমি গ্যাসিয়াস ক্যাটায়ন তৈরি করবো। কি করে তৈরি করবো? যদি Na থেকে Na প্লাস গ্যাস তৈরি করতে হয় কি করতে হবে? এক্ষুনি পড়িয়েছি, আয়নীভবন শক্তি বা আয়নেশন এনার্জি দিতে হবে, কারণ এখান থেকে একটা ইলেকট্রনকে আমাকে বের করে দিতে হচ্ছে। তাহলে এখানে দিয়ে দিলাম Ie বা আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন শক্তি। তাহলেই হয়ে যাচ্ছে আমার গ্যাসীয় ক্যাটায়ন। তৈরি হয়ে গেল গ্যাসীয় ক্যাটায়ন, স্টেপ শেষ। আচ্ছা, এবার এখানে যে দেখো এখানে কিন্তু একটা Cl2 আছে, মানে কি দুটো Cl অ্যাটাচ আছে, দুটো Cl অ্যাটাচ আছে। তাহলে এখান থেকে আমাকে তো একটা Cl নিয়ে আসতে হবে, কারণ আমাকে একটা NaCl তৈরি করবো। তাহলে দুটো Clকে ভেঙে যদি আমাকে একটা Cl করতে হয় তাহলে এই বন্ডটাকে ভাঙতে হবে, আর এই বন্ডটা ভাঙার জন্য আমাকে কি এনার্জি দিতে হবে? বন্ড ডিসোসিয়েশন, এটা বি, হ্যাঁ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন মানে বন্ডকে ডিসোসিয়েট করে দেবে, ভেঙে দেবে, বন্ধন বিভাজন শক্তি, যেটাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে এবার যদি আমার এখানে হাফ থাকে, মানে হাফ Cl2, তাহলে কত এনার্জি দিতে হবে একটা ক্লোরিন করার জন্য? হাফ Bd। মানে এই দেখো এখান থেকে তুমি করলে প্রথমে তুমি যদি এখান থেকে তৈরি করতে চাও যে একটা Cl গ্যাস, তাহলে এখান থেকে দেখো
হাফ বি ডি ই লাগছে। একটা ক্লোরিন থাকলে একটা বিডি লাগতো, হাফটা ক্লোরিন আছে মানে হাফটা বিডি, তাহলে বন্ড ভেঙে গিয়ে সিএল তৈরি হয়ে গেল, একটা সিএল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সিএলটা কি ফর্মে আছে এখন? গ্যাস ফর্মে আছে। এই যে এই জায়গাটা ক্লিয়ার তো? দেখো এখানে Cl2 ছিল, মানে একটা ক্লোরিন পর অণু ছিল, সেখান থেকে আমি যদি একটা বন্ধন বিভাজন শক্তি দিই তাহলে একটা ক্লোরিন বেরিয়ে আসছে। এবারে হাফটা ক্লোরিন আছে, তাহলে হাফ বিডি দিতে হচ্ছে, দিলে একটা ক্লোরিন গ্যাস। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী করবো এখান থেকে আমি? Cl মাইনাস গ্যাস। আচ্ছা এই জায়গাটা তো বলা হলো না, আয়নাইজেশন এনার্জি কী হবে? আমাকে এনার্জি বাইরে থেকে দিতে হয়েছে, তার মানে কি সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করার জন্য এনার্জি দিতে হয়েছে, মানে এটা হচ্ছে পজিটিভ। এটার ক্ষেত্রে কি এটাও আমাকে এনার্জি দিতে হয়েছে, এনার্জি দেওয়া মানে পজিটিভ, এনার্জি বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ। ক্লিয়ার, তাহলে এটা কি হবে? পজিটিভ। এখানে কি হচ্ছে? Cl থেকে Cl মাইনাস গ্যাস, মানে কি একটা ইলেকট্রন এখানে দিতে হচ্ছে, আর একটা ইলেকট্রন দেওয়া মানে কি ওটাকে কি বলা হয়? ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে বাইরে থেকে আমাকে ইলেকট্রন দিতে হয়েছে, তার ফলে গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি হয়েছে এবং কি এনার্জি রিলিজ হয়ে গেছে। দেখো ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞা আগের পেজে করিয়েছি আমি, এনার্জি রিলিজ হয়ে গেছে, তাহলে কি হবে? এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম কি? গ্যাসিয়াস ক্যাটায়ন পেয়ে গেলাম, গ্যাসিয়াস অ্যানায়ন পেয়ে গেলাম। এবার কম্বাইন করে দিই, করে 1 মোল কম্পাউন্ড পেয়ে গেলাম। তাহলে আবার এই সংজ্ঞাটা কি বলছে? যে যদি 1 মোল কম্পাউন্ড তৈরি করার জন্য বা যৌগ তৈরি করার জন্য যদি গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন যুক্ত হয়ে যায়, যে এনার্জিটা রিলিজ হয়ে যায় তাকে কি বলা হচ্ছে? ল্যাটিস এনার্জি। এটা তাহলে কি হবে? ডেল্টা এইচ এল। ক্লিয়ার? এই দেখো এখান থেকে এই যে এটা সাবলিমেশন এনার্জি ছিল, এই যে এই জায়গাটা এম প্লাস গ্যাস এ মাইনাস গ্যাস, সেখান থেকে 1 মোল এম এ সলিড তৈরি হয়েছে, তাহলে এই এনার্জিটা কি হবে? এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটাই হয়েছে। দেখো এন এ প্লাস Cl মাইনাস দুটোই গ্যাসিয়াস ক্যাটায়ন গ্যাসিয়াস অ্যানায়ন, তারা কি করেছে? তারা 1 মোল একটা কম্পাউন্ড তৈরি করেছে, তাহলে যে এনার্জিটা বেরিয়ে যাবে বা রিলিজ হবে সেটাকে কি বলা হচ্ছে? ল্যাটিস এনার্জি। ঠিক আছে, এবারে তোমরা থার্মোডাইনামিক্স তো এখন অবধি পড়োনি, ওখানে একটা সূত্র আছে যাকে বলা হয় হেসের সূত্র। হেসেস ল বা হেসের সূত্র। হেসের সূত্র কি বলছে? বলছে ধরো একটা রিয়াকশন একটা স্টেপে হচ্ছে, আবার ওই রিয়াকশনটা অনেক স্টেপে হচ্ছে। হেস বলেছে যদি কোনো রিয়াকশন এরকম মাল্টিপল স্টেপে সংঘটিত হয়, অনেক স্টেপে সংঘটিত হয়, তাহলে প্রতিটা স্টেপের উৎপন্ন তাপের বা এনার্জি যোগফল আর ওই রিয়াকশনটা যদি এক স্টেপে সংঘটিত হয় তার যোগফলের তার সঙ্গে সমান হবে। আরবার বলে দিই, হেসের সূত্র বলেছে যে কোনো একটা বিক্রিয়া যদি অসংখ্য ধাপে ঘটে বা মাল্টিপল স্টেপে ঘটে, তাহলে এই মাল্টিপল স্টেপে বিক্রিয়াতে যে হিট তৈরি হচ্ছে সেই হিটটা কার সাথে সমান হবে? ওই বিক্রিয়া যদি এক ধাপে হতো তাহলে যে হিট লাগতো তার সাথে সমান। মানে এখানে কি দেখতে পাচ্ছ? এই বিক্রিয়াটা এক স্টেপে হলে এই হিটটা লাগছে, মানে এইটা রিলিজ হচ্ছে বা এই হিটটা তার প্রয়োজন হচ্ছে। আর যদি অসংখ্য ধাপে সংঘটিত হয় তাহলে এই সব হিটগুলোর দরকার হচ্ছে, হয়ে এখানে গেছে, তাহলে কি এদের সবার যোগফল এর সাথে সমান হবে। দেখো বইতে হেসের সূত্র পেয়ে যাবে, ঠিক আছে? হেসের সূত্র ভালো করে পড়ে নিও, যখন থার্মোডাইনামিক্স আরও মানে ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে? হেসের সূত্রটা হচ্ছে এটা, যে কোনো একটা বিক্রিয়া যদি মাল্টিপল স্টেপে সংঘটিত হয় তাহলে ওই বিক্রিয়ার প্রতিটা স্টেপে উৎপন্ন তাপের সমষ্টি সেটা কী হবে? বিক্রিয়া যদি এক স্টেপে সংঘটিত হয় তার সঙ্গে সমান। তাহলে এখান থেকে ফর্মুলা অনুযায়ী হেসের সূত্র অনুযায়ী কী হবে? এই ডেল্টা এইচ এফটাকে কীভাবে লিখতে পারি? ডেল্টা এইচ এফ মানে এটা কি এক স্টেপে সংঘটিত হয়েছে, এটা সমান কী হতে পারে? এই যে প্রতিটা স্টেপে যে সংঘটিত হয়েছে মানে কি সাবলিমেশন এনার্জি প্লাস এখানে তোমার আসছে আয়নাইজেশন এনার্জি প্লাস এখানে আসছে হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বিডিটাকে লিখে রাখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, আর কি আসছে প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস ল্যাটিস
ক্লিয়ার? এইটা সমান কি হচ্ছে, সবগুলোর যোগফল, মানে এইটা সাবলিমেশন এনার্জি প্লাস আয়নাইজেশন এনার্জি প্লাস হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ভিডিওটাকে আমি লিখে রাখছি এখানে, তোমরা লিখে রাখো, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ঠিক আছে, বা বন্ধন বিভাজন শক্তি, আর কি ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, আর ল্যাটিস এনার্জি। দেখো এই পুরো চেনটার যোগফল এটার সাথে সমান হচ্ছে, এই পুরো চেনটার যোগফল এটার সাথে সমান হচ্ছে। এটাই কি, এটাই হচ্ছে তোমার হেসের সূত্র। আর এই যে সাইকেলটা তুমি আঁকলে এত কষ্ট করে, এটাকে বলা হচ্ছে বর্ন হ্যাভার সাইকেল। কি বলা হচ্ছে এটাকে? বর্ন হ্যাভার সাইকেল। সেখান থেকে তুমি এটা পেয়ে গেলে। এখন দেখো, এখন একটা মজার ব্যাপার হচ্ছে কি, মজার ব্যাপারটা হচ্ছে তুমি এখান থেকে ল্যাটিস এনার্জি বের করতে পারবে। তোমাকে যদি তুমি যদি এইসব কিছু সব কিছু যদি জানো, তোমার এগুলো তুমি বের করতেই পারবে। এরকম ডেটা দেওয়া থাকবে যে এটা ডেটা দেওয়া আছে, 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 তাহলে তুমি ডেল্টা এইচএলটা ইনডাইরেক্টলি এখান থেকে বের করতে পারো, ইকুয়েশন থেকেই বের করতে পারো। বা এরকম অনেক কোয়েশ্চেন চলে আসে যে ধরো অনেকগুলো ডেটা দেওয়া আছে, একটা ডেটা মিসিং, ইকুয়েশন আসবে যে ওটা ধরো আমার আয়নাইজেশন এনার্জি ডেটাটা মিসিং আছে, আর বাকি সবার ডেটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে বের করতে পারবে। আমি একটা ম্যাথস করাবো এর রিগার্ডিং। আচ্ছা, আরেকটা করিয়ে নিই, আরেকটা এক্সাম্পল করিয়ে নিই। আমি ধরো আমি বললাম যে আমি আঁকবো এবার ক্যালসিয়াম অক্সাইডের বর্ন হ্যাভার সাইকেল। ধরো ক্যালসিয়াম সলিড ফর্মে থাকে, তাই তো, প্লাস O2 গ্যাস ফর্মে থাকে, তৈরি হলো কি CaO সলিড। তাহলে কতগুলো লাগবে? 1 মোল তৈরি হতে গেলে এটা যদি 1 মোল করতে হয় তাহলে এখানে হাফ করতে হবে। ক্লিয়ার? যদি এটা 1 মোল করতে হয় তাহলে এটাকে হাফ করতে হবে। এবার কি একই রকম কি হবে, যদি 1 মোল তৈরি হয়েছে মানে কি এনার্জিটা কি হবে? হিট অফ ফরমেশন। 1 মোল তৈরি করতে তার পিওর এবং স্টেবল স্টেট থেকে 1 মোল কম্পাউন্ড তৈরি করতে যে এনার্জি রিলিজ হচ্ছে সেটা হিট অফ ফরমেশন হয়ে গেল। নেক্সট এখান থেকে, তাহলে এবার এখান থেকে করতে হবে, দেখো ক্যালসিয়ামটাকে প্রথমে কি করতে হবে? গ্যাস করতে হবে, Ca গ্যাস কি করতে হবে জানো? সাবলিমেশন এনার্জি গ্যাস করতে গেলে। কারণ কেন গ্যাস করতে হচ্ছে? কারণ গ্যাসীয় ক্যাটায়ন তৈরি করতে হবে। এবার দেখো প্রথমে কি করলে, একটা আয়নাইজেশন এনার্জি দিলে, দিয়ে কী হবে? Ca প্লাস গ্যাস, আমার ক্যালসিয়াম 2+ তৈরি করতে হচ্ছে, তার মানে কি এটাকে বলবো IE1, এটাকে বলবো IE2, প্রথম আয়নাইজেশন শক্তি আর এটা দ্বিতীয় আয়নাইজেশন শক্তি, Ca2+ গ্যাস হলো। আচ্ছা, এবার এটাকে দেখো আমি এখান থেকে গ্যাসীয় ক্যাটায়ন পেয়ে গেছি, এবার গ্যাসীয় আয়ন তৈরি করতে হবে। কি করতে হবে? এখান থেকে হাফ BDE বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তাই তো? তাহলে এখান থেকে একটা অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। এবার একই রকম একে কি করতে হবে? গ্যাসীয় অ্যানায়ন মানে কি এখানে ইলেকট্রন দিতে হবে, মানে ইলেকট্রন অ্যাফিনিটি আসবে। তাহলে প্রথমে একটা EA1 দিয়ে দিই, হয়ে গেল। নেক্সট পে দিয়ে দিই EA2, তাহলে হয়ে গেল 2- গ্যাস। তাহলে পেয়ে গেলাম গ্যাসীয় ক্যাটায়ন গ্যাসীয় অ্যানায়ন, করে দাও কম্বাইন। তাহলে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 মোল কম্পাউন্ড পাচ্ছি। তাহলে এটা কি? এটা হচ্ছে ডেল্টা এইচএল বা এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এইবারে এখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে। সাবলিমেশন এনার্জি মানে কি বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। যদি বাইরে থেকে এনার্জি দিতে হয় তাহলে কি এটা পজিটিভ। আয়নাইজেশন এনার্জি 1, ক্যালসিয়ামের ক্ষেত্রে এনার্জি দিতে হচ্ছে বাইরে থেকে এনার্জি পজিটিভ ইলেকট্রন বের করার জন্য, IE2টাও পজিটিভ কারণ Ca2+ তৈরি হচ্ছে। এর ক্ষেত্রে বাইরে থেকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে বাইরে থেকে এনার্জি দিয়ে বন্ড ভাঙতে হচ্ছে, মানে এটা পজিটিভ। ইলেকট্রন অ্যাফিনিটি 1 প্রথম ইলেকট্রনটা নিয়ে নিল, তাহলে প্রথম ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে আরামসে সে এনার্জি কী করবে? রিলিজ করে। ইলেকট্রন নেওয়ার পর সে রিলিজ করে। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি ইলেকট্রনটাকে তুমি দিলে তারপরে সে এনার্জি রিলিজ করবে, তাহলে এনার্জি আরামসে রিলিজ হয়ে গেল। তাহলে কী হবে? এটা নেগেটিভ। এবার মজা হচ্ছে এইখানে, কোনো একটা অধাতু সে প্রথম ইলেকট্রনটা সহজে নিয়ে নেয়, কিন্তু তারপরে যখন তুমি তাকে ইলেকট্রন দিতে চাও তখন কি হয়? ইলেকট্রন তার বাইরের যে সেলটা আছে তার বাইরের সেলে ইলেকট্রন রিপালশন বা বিকর্ষণ হয়। যদি ইলেকট্রন যদি বিকর্ষণ যদি হয় তাহলে বাইরে তুমি যদি ইলেকট্রন দিচ্ছ সে সহজে অ্যাকসেপ্ট করছে না, তাহলে তোমাকে বাইরে থেকে কিছু জোর করে এনার্জি ফোর্স করে ঢোকাতে হচ্ছে ওখানে।
তার মানে কি E2টা তখন হয়ে যাচ্ছে পজিটিভ। এটা ডিপেন্ড করে, অক্সিজেনের ক্ষেত্রে যেমন E2টা পজিটিভ হচ্ছে, ঠিক আছে। আর এটা কি ল্যাটিস এনার্জি কি ডেল্টা এইচ এল, এটা কি এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে মানে কি এটা নেগেটিভ। তাহলে ফ্রম হেসেস ল, ফ্রম হেসেস ল বা হেসেস সূত্র অনুসারে কি হবে দেখো কি কি আছে। তাহলে ডেল্টা এইচ এফটা সমান কি হচ্ছে, সমান সাবলিমেশন এনার্জি প্লাস IE1 প্লাস IE2। এটা যেহেতু শুধুমাত্র ক্যালসিয়ামের ক্ষেত্রে তাই এটাকে একটা ব্র্যাকেট দেখে দিচ্ছি, ঠিক আছে, প্লাস হাফ BD, তাই তো, প্লাস যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে তাহলে আমি E1 প্লাস E2টাকে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, প্লাস কি হচ্ছে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আর বাকি কি থাকলো ডেল্টা এইচ এল। তাহলে এখান থেকে তুমি তোমার যদি ডেটা যদি প্রোভাইড করা থাকে, তোমার যদি মান যদি দেওয়া থাকে, এদের মান যদি সবার যদি দেওয়া থাকে, তাহলে তুমি ডেল্টা এইচটা বের করতে পারবে। এরকম ম্যাথমেটিক্স অনেক আসে, সেরকম একটা ম্যাথমেটিক্স ছোট্ট করে করিয়ে দিই। এটা ক্লিয়ার তো, কমপ্লিট, ঠিক আছে। পেজ চেঞ্জ করছি আমি। আচ্ছা, একটা ম্যাথসটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। ওকে, পেজ দেখো, ম্যাথসটা আমি লিখছি, তোমরা নোট করো, ঠিক আছে। ক্যালকুলেট দ্য সেকেন্ড ইলেকট্রন gain enthalpy for the process O minus gas plus electron থেকে O2 gas, ঠিক আছে। এবার কিছু ডেটা তোমাকে প্রোভাইড করে দেওয়া আছে। আচ্ছা দেখো, ক্যালকুলেট দ্য সেকেন্ড ইলেকট্রন গেন এনথালপি, বাংলায় কি হলো, বাংলায় বলছে যে সেকেন্ড ইলেকট্রন গেন এনথালপি মানে কি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, মানে 2 নম্বর ইলেকট্রনটাকে যে নিয়েছে সেটাকে, মানে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি নির্ণয় করতে বলেছে। কোন প্রসেসের জন্য, এই একটা প্রসেসের জন্য, ঠিক আছে। আচ্ছা এবারে এখানে কিছু জিনিস ডেটা দেওয়া আছে, বলেছে গিভেন ডেল্টা এইচ এসইউবি মানে কি সাবলিমেশন এনার্জি, তুমি যে ওখানে এসিটা লিখেছিল না সাবলিমেশন এনার্জি, ওটাকেই এখানে বলেছে। বা আমি তোমাকে সহজে আমি বলে দিই এসি, তোমরা ডেল্টা এইচ এসইউবিও দেখতে পারো অনেক জায়গায়, ঠিক আছে। এসি ফর ম্যাগনেসিয়াম সলিড ইকুয়ালস টু 148 কিলোজুল মোল ইনভার্স, ঠিক আছে। ফার্স্ট ionization energy for magnesium 738 kilojoule mole inverse, bond dissociation energy বা বন্ধন বিভাজন শক্তি for magnesium equals to 1450 kilojoule mole inverse। আচ্ছা ও একটা ডেটা মনে হয় মিসিং হয়ে গেছে, না সরি আমি ভুল করলাম এখানটায়, এটা হচ্ছে অক্সিজেন, সরি 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 না এটা এই লাইনটা কেটে দিচ্ছি, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি হবে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি হবে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফর ম্যাগনেসিয়াম হবে 1450 কিলোজুল মোল ইনভার্স, ঠিক আছে। নেক্সট করছি বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ অক্সিজেন, সেটা হচ্ছে 499 কিলোজুল মোল ইনভার্স। আচ্ছা নেক্সট করছি ফার্স্ট ইলেকট্রন গেইন অফ অক্সিজেন ইকুয়াল টু -141 কিলোজুল মোল ইনভার্স।
নেক্সট বলা আছে ডেল্টা এইচ ফরমেশন অফ MgO, delta H formation of MgO equals to minus 602 kilojoule mole inverse, আর delta HL of MgO সেটা বলা আছে 3890 kilojoule mole inverse। আচ্ছা, কোশ্চেনটাতে ইংলিশে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলছে সেকেন্ড ইলেকট্রন গেন এনথালপি ফর দ্য প্রসেস, ঠিক আছে, মানে কি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিটা বের করতে বলছে, দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা বের করতে বলছে। এর ক্ষেত্রে সমস্ত এনার্জি দেখো প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে আমি কোশ্চেনটা পড়ে কি বুঝতে পারছি যে আমাকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, তাই তো, কারণ ডেল্টা এইচ ফরমেশন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড বলে দিয়েছে, মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইডটা তৈরি হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডটা যখন তৈরি করবো তার যে বর্ন এবার সাইকেলটা আমি এঁকে ফেলি, কীরকম হবে এখানে অ্যান্সার করে দিচ্ছি। বোর্ড হলে খুব সুবিধা হতো, কিন্তু আমার কাছে এখন বোর্ড অ্যাভেলেবেল নেই। যতদিন না লকডাউন শেষ হবে ততদিন আমি বোর্ড পাবো না, তো একটু অসুবিধা তো হবেই, ঠিক আছে। একটু ভিডিও রিওয়াইন্ড করে করে দেখে নিও। আচ্ছা দেখো, ম্যাগনেসিয়াম কীভাবে থাকে সলিড স্টেট, অক্সিজেন কীভাবে থাকে গ্যাসিয়াস স্টেট। কী তৈরি হয় MgO সলিড। কত মোল তৈরি হবে 1 মোল তৈরি হবে। যদি 1 মোল তৈরি করতে হয় তাহলে এটা কি করতে হবে হাফ। তাহলে 1 মোল যদি তৈরি করতে হয় তার পিওর এবং স্টেবল স্টেট থেকে, তাহলে এই এনার্জিটা কী হবে, যেটা রিলিজ হবে সেটা কী হবে ডেল্টা এইচ এফ ফরমেশন, সেটাই দেওয়া আছে এখানটা, ঠিক আছে। এবার আমি তৈরি করবো এটাকে এরকম স্টেপে। কী করবো, প্রথমে কী করতে হবে সাবলিমেশন এনার্জি, কারণ গ্যাস করতে হবে, তাহলে Mg গ্যাস। নেক্সট IE1 আয়নিক এনার্জি দিতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি ফলো করো। Mg প্লাস গ্যাস। নেক্সট কী করতে হবে Mg2 প্লাস আমাকে করতে হচ্ছে, কারণ MgO তৈরি করতে হচ্ছে আমাকে, কারণ Mg2 প্লাস আর O2 মাইনাস তৈরি করতে হচ্ছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি IE2, তাহলে কি Mg2 প্লাস গ্যাস কাটান ফর্ম হয়ে গেছে। নেক্সট আসছে অ্যানায়নে, দেখো হাফ O2 আছে, মানে কি একদম ক্যালসিয়াম অক্সাইডের মতো। কী করতে হবে হাফ BDE হয়ে গেল কি ও গ্যাস। এবার কি করতে হবে গ্যাসীয় অ্যানায়ন, তাহলে প্রথমে কি করতে হবে EA1 ইলেকট্রন অ্যাফিনিটি 1, তাহলে কি হবে একটা মাইনাস মোনোনেগেটিভ চার্জ, তারপর কি হবে EA2, তাহলে কি হবে O2 মাইনাস হয়ে গেল। তাহলে আমার এটাও গ্যাসীয় ফর্মে আছে, তাহলে গ্যাসীয় ক্যাটায়ন পেয়ে গেছি, গ্যাসীয় অ্যানায়ন পেয়ে গেছি, প্লাস করো, দুটো মিলে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন মিলে তৈরি করছে যেহেতু, তাহলে কি এনার্জি রিলিজ হবে সেটাকে কি বলবো ল্যাটিস এনার্জি, ডেল্টা এইচ। এবার তুমি হেসেল ল ফেলে দাও। হেসেল লতে কীভাবে ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু, খাতায় নিজেরা আমাকে ফলো করার, খাতায় নিজেরা করতে থাকো, ঠিক আছে, করিয়েছি বারবার এটাকে। IE1 প্লাস IE2, ঠিক আছে, প্লাস হাফ BDE প্লাস EA1 প্লাস EA2 প্লাস ডেল্টা এইচ। কোশ্চেনে কি চেয়েছে, আচ্ছা এটা একটু দেখে নাও, ক্লিয়ার। কোশ্চেনে কি চেয়েছে ক্যালকুলেট দ্য সেকেন্ড ইলেকট্রন গেন এনথালপি, মানে কোনটা অক্সিজেন যখন কার ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রন গেন এনথালপি ফর দ্য প্রসেস, কখন O মাইনাস থেকে ইলেকট্রন নিয়েছে, সেটা কোথায় হয়েছে দেখো এইখানে O মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি, মানে ইলেকট্রন নিয়েছে দিয়ে এটা হয়েছে, মানে এই স্টেপটা মানে কি বের করতে হবে আমাকে এনথালপিটা হচ্ছে EA2টা বের করতে হবে, ঠিক আছে, EA2টা বের করতে হবে। তাহলে দেখো তোমার ম্যাথসের সমস্ত কিছু প্রোভাইডেড। কী কী আছে, প্রথমে সাবলিমেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম কত দেওয়া আছে 148, আমি ইউনিটটা সব লাস্টে লিখবো 148, ঠিক আছে। আয়নেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম প্রথমে ফার্স্ট আয়নেশন এনার্জি EA1 কত দেওয়া আছে 738 প্লাস 738, ঠিক আছে। সেকেন্ডে কত দেওয়া আছে দেখো, এই যে সেকেন্ড আয়ন ম্যাগনেসিয়াম 1450
50 প্লাস বিডি কত দেওয়া আছে অক্সিজেনের ক্ষেত্রে 499 করে দাও, তাহলে হাফ ইন্টু 499, তাই তো, প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ফার্স্ট ইলেকট্রন গেইন অফ অক্সিজেন মানে কি EA1 কত দেওয়া আছে -141, তাহলে মাইনাস অফ 141 প্লাস EA2 কারণ এটা আমাকে বের করতে হবে, প্লাস আচ্ছা ডেল্টা HL কত দেওয়া আছে 3890, 3890, টোটালটা কি, টোটাল ইউনিটটা কি কিলোজুল পার মোল, লাস্টে যখন ইকুয়েশন সলভ করবে তখন লিখবে কিলোজুল পার মোল। আর ডেল্টা এইচএফ কি দেওয়া আছে, ডেল্টা এইচএফ দেওয়া আছে -602, তাহলে লিখে দেবো এখানে -602। আমি আর সলভ করবো না, তোমরা নিজেরা সলভ করো। কি সলভ করবে, এখান থেকে এই EA2 বের করবে, সবগুলোকে এবারে পাঠিয়ে দেবে, যে তোমার সিম্পলি EA2 বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম কোয়েশ্চেন আছে যে তোমাকে কোনো একটা এরকম টাইপের কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, কোনো একটা ডেটা মেশিন দিয়ে দেবে, বাকি সবগুলোর মান দিয়ে দেবে, তাহলে তোমাকে ওখান থেকে ওই ডেটাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কমপ্লিট বর্ন হেভার সাইকেল। আর একটা জিনিস মাথায় রাখো যে ল্যাটিস এনার্জি যত নেগেটিভ হবে, কারণ কি ল্যাটিস এনার্জির ডেফিনেশনে কী দেওয়া আছে যে যদি গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন ফর্ম করে 1 মোল যদি কোনো একটা কম্পাউন্ড তৈরি করে তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে, তাহলে যত বেশি পরিমাণ এনার্জি রিলিজ হবে তত কম্পাউন্ডটা কি বেশি সুস্থিত বা স্টেবল হবে। তাহলে কম্পাউন্ড যত স্টেবল হবে তাহলে কি তত বেশি এনার্জি রিলিজ হবে। বা অপরপক্ষে বলতে পারো যদি একটা কম্পাউন্ড প্রচণ্ড স্টেবল হয় তাকে ভাঙতে গেলে তত বেশি পরিমাণ ল্যাটিস এনার্জি দিতে হবে, তাহলে সে ভাঙবে। তাহলে ল্যাটিস এনার্জি যত বেশি নেগেটিভ, মানে কি ল্যাটিস এনার্জি যত বেশি বেরোবে, যত বেশি নেগেটিভ কম্পাউন্ডটা তত বেশি স্টেবল। ক্লিয়ার? তাহলে এই হলো তোমাদের বর্ন হেভার সাইকেল কমপ্লিট ল্যাটিস এনার্জি কনসেপ্ট। ঠিক আছে, এরপরে আমি যদি কোনো কোয়েশ্চেন আমি তো আলোচনা করব চ্যাপ্টারের পরে, বিভিন্ন জয়েন্ট IIT হ্যাঁ নিটের বিভিন্ন কোয়েশ্চেন আমি আলোচনা করবো ল্যাটিস এনার্জির উপরে। ঠিক আছে, নেক্সট ক্লাসে মেবি ফাজান্স রুল পড়ানো হবে। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত ল্যাটিস এনার্জি পুরো একটা ইউনিট কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ।